হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আজকে বাংলা লেসন 1 টিউটোরিয়াল সবাইকে স্বাগতম। আমরা আজকে পড়ব আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে গিয়ে ভাষা বাংলা ভাষা রীতি, বাংলা লিপি, বাংলা ভাষার উদ্ভব, বিকাশ, উৎপত্তি, ইতিহাস এবং ব্যাকরণের আলোচ্য বিষয়। তো এই টপিকগুলো অনেক বইতে, সকল বইতেই আছে। আমরা এগুলো আসলে অনেক সময় মুখস্থ করি, এগুলো আসলে মুখস্থরই বিষয়, কিন্তু কিছু জিনিস আছে শর্টকাটে পড়ে নেওয়া যায়। তো এই শর্টকাটগুলোর জন্যই আসলে এরকম টিউটোরিয়ালগুলো বানানো হয়েছে। সো আশা করি আজকে আপনাদের এই ক্লাসটা কাজে লাগবে। আমি রাহাতেম হক, সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক লিমিটেড, MBMIS ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। ওকে, দেখি আসেন। তো প্রথমে আমরা শুরু করব আমাদের টপিক ভাষা নিয়ে। আমি একটি উদাহরণ দিয়ে শুরু করি, সেটা হচ্ছে কি, আমি ভাত খাই। আচ্ছা, আমরা যখন জন্ম নেই তখন কি প্রথমে আমরা লিখি নাকি বলি? প্রথমে কিন্তু আমরা বলি। কি বলি? মা ভাত দাও, অথবা আমি ভাত খাই। আচ্ছা, আপনি যে যখন বললেন আমি ভাত খাই, এটা আপনি কি করলেন? এটা আপনি একটা সাউন্ড ক্রিয়েট করলেন। এই সাউন্ডটাকে বলা হয় ধ্বনি। তাহলে আমরা কি যদি বলি যে ভাষার মূল উপাদান কি ধ্বনি নাকি শব্দ? শব্দটা কি? শব্দটা হচ্ছে গিয়ে এই যে শব্দ, এগুলোকে আমরা কিন্তু ওয়ার্ড বলি। এই শব্দ মানে সাউন্ড না, সাউন্ড মানে ধ্বনি। এই ভাত খাই, এই খাই, ভাত, আমি, এগুলো হচ্ছে এক একটা শব্দ। তাহলে ভাষার মূল উপাদান কিন্তু ধ্বনি, কারণ প্রথমেই আমরা জন্মের পর থেকেই যে ভাষায় কথা বলি সেটা কিন্তু আমরা সাউন্ড করে বলি যে আমি ভাত খাই। সো মূল উপাদানটাই হচ্ছে গিয়ে ধ্বনি। আপনি হিন্দি ভাষায় বলতেছেন নাকি বাংলা ভাষায় বলতেছেন, এটা আপনার এই সেন্টেন্স থেকেই বোঝা যাচ্ছে। সো ধ্বনি। ভাষার মূল উপকরণ কি? আপনি যদি আজকে একটা রান্না করেন, রান্নার নাম কি? মনে করেন চিকেন বিরিয়ানি। এখন চিকেন বিরিয়ানি আসলে কি কি দিয়ে হয়? চিকেন দিয়ে হয়, তারপর হচ্ছে গিয়ে পোলাও চাল দিয়ে হয়, আরও অনেক কিছু, লবণ, আটা, ময়দা, যাই বলেন সেগুলো দিয়ে হয়। সো একটি ভাষা, আমি ভাত খাই, এটা কি ভাষা? এটা বাংলা ভাষা। এটার মূল উপকরণ কি? বাক্য। কেন? আমি যদি বলি শুধু আমি, এই আমি দিয়ে আপনি কি বুঝবেন? এটা কি কোনো ভাষা হলো? ভাষা মানে হচ্ছে গিয়ে মনের ভাব প্রকাশ করা। আমি যদি বলি, এই আমি দিয়ে কি আপনি ভাত খাওয়া বুঝাচ্ছেন, নাকি আপনি নিজেকে বুঝাচ্ছেন? ভাত খাই, তার মানে আমি ভাত খাই, এই পুরোটাকে বলা হয় বাক্য, যেটার ইংলিশ হচ্ছে গিয়ে সেন্টেন্স। সো এই সেন্টেন্স টোটালি হলেই সেটা ভাষা হবে। সো ভাষার মূল উপকরণ হচ্ছে গিয়ে বাক্য। পুরাটা যদি আমি না বলতাম আমি ভাত খাই বা আমি খাই, আমি খাই ভাত, আমি, হবে না। সো এটা সাজানো কিন্তু একটা অর্থবোধক সেন্টেন্স হতে হবে। সো মূল উপকরণটা হচ্ছে গিয়ে বাক্য, আমি ভাত খাই। আপনি এটা কি ভাষা বললেন? বাংলা ভাষা। যদি আপনি হিন্দি ভাষায় বলতেন তখনও কিন্তু এটা সেন্টেন্স হতো। তার মানে ভাষা কোন উপকরণ ইউজ করতেছেন, হিন্দির উপকরণ নাকি বাংলা উপকরণ, সেই অনুযায়ী ভাষাটাকে আইডেন্টিফাই করা যায়। ভাষার ক্ষুদ্রতম অংশ ধ্বনি নাকি শব্দ, এই কয়েকটা জিনিস কিন্তু আমার কনফিউশন হয় যে ভাষার ক্ষুদ্রতম অংশ কি, ধ্বনি নাকি শব্দ? দুটোই। অপশনে দুটোই থাকলে ধ্বনি হবে। দুটোই কেন? কারণ দেখেন, আমার ক্ষুদ্রতম অংশ, আমি ভাত খাই বা আমি যদি বলি, বা আমি মানে কি বাংলা ভাষা আমি, এটা কিন্তু একটা সাউন্ড, আবার আমিটা কিন্তু একটা ওয়ার্ড। এখন দেখি আসেন, একটা বিল্ডিং যদি তৈরি হয়, ভাষার ফাউন্ডেশনটা কিভাবে আসছে আমরা দেখি। মনে করেন একটা বিল্ডিং আমি এখন বানাবো, প্রথমে আমার কি লাগবে? ইট লাগবে। এই একটা একটা ইট মিলে আমার কিন্তু বাড়ি হবে। তার মানে এটা হচ্ছে কি আমার ভাষা। এই ইটটা কি জানেন? এই ভাষার ছাদ বলা হয় কাকে? বাক্যকে। কারণ ভাষার ছাদ যদি আপনার না হয় তাহলে কিন্তু ভাষা হবে না। তার মানে আপনার যদি
আমি ভাত খাই, এটা যদি আপনি নাই বলতে পারেন তাহলে এটা কি বাংলা ভাষা নাকি চাইনিজ ভাষা এটা কিন্তু বুঝবে না। সো ভাষার ছাদটা হচ্ছে কি মেইন একটা বাড়ির, সেই মেইন জিনিসটাকে বলা হয় বাক্য। আর ভাষার ইট বলা হয় কাকে বলেন তো? ভাষার ইট বলা হয় বর্ণ। কেন? এই যে আমি একটু আগে বললাম একটা একটা ইট দিয়ে একটা ভাষা হয়। আমি আবার বলি, এই যে আমি ভাত খাই, এই আমি ভাত খাইয়ে আমি ভাত খাই, আমাকে বলেন তো এই ভটা কি, তটা কি, খটা কি, আই ইটা কি, মটা কি, আই এ আটা কি? এগুলো সব হচ্ছে গিয়ে বর্ণ, কিছু স্বরবর্ণ কিছু ব্যঞ্জন বর্ণ, যেগুলো আমরা পরে পড়বো। যাই হোক, তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এই বর্ণগুলা একটা একটা যোগ হয়ে এর সাথে মি যোগ হয়ে আমি হয়েছে, আবার আমির সাথে ভাত যোগ হয়েছে, ভাতের সাথে আবার খাই যোগ হয়েছে, তারপর একটা ভাষা হয়েছে। সো প্রাথমিক ইট, যেটা প্রাথমিক জিনিস যেটা ভাষার, সেটাকে বলা হয় বর্ণ। এখন আপনি দেখেন, আমি ভাত খাই, একটি বর্ণ, মি আর একটি বর্ণ, আমি। এই আমিটা কি জানেন? এই আমিটা হচ্ছে গিয়ে শব্দ। এই ভাত খাই, ভাতটা কি? এটাও একটা শব্দ। এই খাই, এটা কি? এটাও একটা শব্দ। তাহলে এই আমি ভাত খাই এটা হচ্ছে কি তিনটি শব্দ। তাহলে আপনি বলতে পারেন শব্দের উপাদান বা ক্ষুদ্রতম অংশ হচ্ছে গিয়ে বর্ণ। এই যে আমিতে দেখেন ক্ষুদ্রতম অংশ কি? বর্ণ, তাই না? তাহলে আমিটার আরেকটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি মি, এই দুটো মিলে কি হয়? শব্দ। তার মানে শব্দের উপাদান কিন্তু বর্ণ, বুঝা যাচ্ছে? বা ক্ষুদ্রতম অংশ হচ্ছে বর্ণ। বাক্যের উপাদান, ক্ষুদ্রতম অংশ, একক, উপকরণ সব শব্দ। কেন? এই যে দেখেন আমি ভাত খাই, হ্যাঁ আমি ভাত খাই, এটাতে কি হবে? আমি ভাত খাই। এটাতে দেখেন বাক্যের ক্ষুদ্রতম অংশ, এই যে বাক্যের উপাদান হচ্ছে গিয়ে একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ, এই তিনটা শব্দ মিলে আমি ভাত খাই এটা হয়েছে। ঠিক আছে? সো বাক্যের উপাদান বা ক্ষুদ্রতম অংশকে বলা হয় শব্দ। সো এতটুকু হয়তো ক্লিয়ার করতে পেরেছেন। যদি আপনারা ক্লিয়ার না হন, আমাদের কোর্স গ্রুপ আছে, ওখানে আপনারা বলতে পারেন, নো প্রবলেম। আমরা নেক্সট দেখি। আচ্ছা, এগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। ভাষার মৌলিক অংশ কয়টি ও কি কি? এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। আপনারা মনে রাখবেন ভাষার মৌলিক অংশ তিনটি: ধ্বনি, শব্দ, বাক্য। ওকে, নেক্সট। এবার আমরা আসি, চলেন বাংলা ভাষারীতি কাকে বলে। বাংলা ভাষারীতি দুই প্রকার, একটা হচ্ছে লেখ্য বা লৌখিক রূপ, আর একটা হচ্ছে কথ্য বা মৌখিক রূপ। লেখ্য বা লৌখিক রূপের দুটি রূপ আছে, একটা হচ্ছে সাধু ভাষা, আমরা সবাই জানি, একটা হচ্ছে চলিত ভাষা। কথ্য বা মৌখিক রূপের দুটি যে প্রকারভেদ আছে, একটা হচ্ছে চলিত ভাষা, আর একটা হচ্ছে আঞ্চলিক বা উপভাষা। তার মানে আসলে বাংলা ভাষার তিনটা রূপ আছে, একটা হচ্ছে সাধু ভাষা, চলিত ভাষা, আঞ্চলিক বা উপভাষা। সাধু ভাষা কি কি? সাধু ভাষা হচ্ছে তৎসম শব্দ বহুল। এখন ভাই তৎসম শব্দ কি? আমরা তো এখনো শব্দ পড়িনি। তৎসম শব্দ আপনারা জাস্ট শর্টকাটে মনে রাখেন, একটু পুরনো শব্দ যেগুলো নাটকে বা সংলাপে অনুপযোগী। দেখেন না নাটকে কি সুন্দরভাবে কথা বলে, ওখানে কিন্তু আচ্ছা যদিও আজকালকার নাটকে সাধু ভাষা উপযোগী, বাট আগেরকার দিনের কথা অনুযায়ী যদি ধরি, নাটকে বা সংলাপে অনুপযোগী, মানে এটা নাটকে বা সংলাপে দেওয়া যাবে না, দেওয়া যায় যেত না। সাধু ভাষার জনককে আমরা সবাই জানি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা হচ্ছে অবজেক্টিভের জন্য। ওকে, চলিত ভাষা। চলিত ভাষা হচ্ছে তদ্ভব শব্দবহুল। ভাই তদ্ভবটা কি? তদ্ভব মানে শর্টকাটে মনে রাখেন আধুনিক শব্দ। তার মানে তৎসম মানে পুরনো শব্দ, তদ্ভব শব্দ মানে আধুনিক শব্দ। এটা নাটকে সংলাপে উপযোগী। হ্যাঁ, অনেক আগে সবাই ইউজ করতো, যেমন বাংলা সিনেমায় তো ধুঁয়ায় ইউজ হতো, যে বাবা তুমি কেমন আছো বাবা। যাই হোক, এটার প্রবর্তক বা সোর্সটাকে প্রমথ চৌধুরী। ঠিক আছে, সবাই আপনারা জানেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি সবাই জানেন? এটা আপনাদের জন্য কুইজ থাকলো, হয়তো সবাই জানেন, একদম ইজি। আঞ্চলিক বা উপভাষা। এখন আঞ্চলিক বা উপভাষা কি ভাই?
এটা হচ্ছে কথা বলার ধরন বিশেষ সম্প্রদায় কর্তৃক অনুসৃত, মূল ভাষা থেকে কম মর্যাদা সম্পন্ন। এটা 5 প্রকার। এই 5 প্রকার আসে যে আঞ্চলিক ভাষা কয় প্রকার, এগুলো আসতে পারে। এগুলা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আর সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তরে কয়টা মানে চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে, এইগুলা দেখবো আমরা সামনে। সো এটা হচ্ছে মূল ভাষা থেকে কম মর্যাদা সম্পন্ন ভাষা। আমাদের মূল ভাষা কি? বাংলা ভাষা। এটার উপভাষা কি? ওবাঙ্গান, চাকমা বা যে মারমা, গারো, এদের যে ভাষাগুলো উপজাতি ভাষা আর কি। এগুলো হচ্ছে রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, বঙ্গালী, কামরূপী, এরকম। আসেন এবার আমরা শুরু করি, দেখি যে বাংলা ভাষা রীতি থেকে কি কি প্রশ্ন আসতে পারে। যেমন নিচের বাক্যে ভুলের সংখ্যা কয়টি? এগুলা কিন্তু বাংলাদেশ ব্যাংক এডিতেও আসছিল হয়তো একটা প্রশ্নে। আসেন দেখি, প্রথমে লিখেছে যে অতঃপর তাহারা চলিয়া গেল। এখানে অতঃপর তাহারা চলিয়া গেল সাধু ভাষা, এখানে তার দুইটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে অতঃপর আর তাহারা। সো অতঃপর মানে কি? অতঃপর মানে হচ্ছে তারপর, আর তাহারা মানে তারা। এরকম যদি বলি এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে। চক্ষে মানে কি? সাদৃশ্য অনেক চোখে, এটা মানে চোখে পড়বে। এই যে দেখেন এখানে আছে চোখে পড়বে। এরকম হচ্ছে যদি বলে যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে তাহার পর তা ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। এই বাক্যে ভুলের সংখ্যা না, মানে সাধু ভাষা থেকে চলিত ভাষা ভুলের সংখ্যা কয়টি? যে কথা একবার জমে বলা গেছে, জমে বলা গেছে, দুইটা পাইলাম। তারপর, তাহার পরের বদলে হচ্ছে তারপর, তা ফেনাইয়া বা ফেনিয়ে, 4টা পেলাম। ব্যাখ্যা করা চলে না, তার মানে এখানে ভুলের সংখ্যা কয়টি? 4টি। সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। এটা কি হবে? সে আসবে বলে ভরসাও করছি না। 1 2 3, তার মানে এখানে ভুলের সংখ্যা 3। এরকম আপনারা বাকিগুলো পড়ে নেবেন। বাংলা লিপি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 2-1টা কোশ্চেন আসে মাঝে মাঝে। আপনার জব সলিউশন পড়বেন, ধুমা জব সলিউশন পড়বেন, কোনো বাংলা আপনাদের আনকমন থাকবেন না। ভারতীয় লিপি, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি, একটা হচ্ছে খরস্টি লিপি। সবাই আমরা ব্রাহ্মী লিপি পড়ি, কিন্তু প্রশ্ন আসবে কিন্তু খরস্টি লিপি থেকে, কারণ ওটা কেউ পড়ে না এজন্য। সো ব্রাহ্মী লিপি 2 প্রকার, সরি 3 প্রকার। একটা হচ্ছে পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি, পূর্বী লিপি। খরস্টি লিপি, আচ্ছা পূর্বী লিপি আরো দেখি, বাংলা লিপি ও বর্ণমালা। তার মানে আমরা আসলে পূর্বী লিপি থেকে আমাদের বাংলা লিপি ও বর্ণমালা এসেছে। এই ব্রাহ্মী লিপি বাম থেকে ডান দিকে লেখা হয়, বাম থেকে ডানে। আমরাও কিন্তু খাতায় যে লেখি, আমরাও কিন্তু বাম থেকে ডানেই লেখি। উদাহরণ বাংলা লিপি, সব কিছুই আসলে আমরা বাংলা যেটা লিখি সেটা কিন্তু ব্রাহ্মী লিপি, তার মানে বুঝে যায় যে বাম থেকে ডান দিকে লেখা হইতো। সেইটাই বাংলা লিপি, এটা শর্টকাট। প্রথম ব্যবহৃত হয় মৌর্য সম্রাট অশোকের আমলে। মনে রাখেন, পাল আমলে এটা প্রাধান্য শুরু হয়, আর সেন আমলে স্থায়ী রূপ লাভ করে। ঠিক আছে, 3টা আমল এখানে আছে, এর 3টা রূপ আছে, সারদা, নাগর, কুটিল। এগুলো আসে যে কুটিল কোন লিপির রূপ? ব্রাহ্মী লিপি। বাংলা লিপি এই কুটিল রূপ থেকে সৃষ্টি হচ্ছে। বলতে পারে যে কুটিল মানে কোন রূপ, ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে বাংলা লিপি সৃষ্টি হয়েছে? তো বলবেন কুটিল রূপ থেকে। খরস্টি লিপি ডান থেকে বাম দিকে লেখা হয়, তার মানে খরস্টি লিপি ডান থেকে বাম দিকে লেখা হয়। এটা একটা উদাহরণ কি বলতে পারেন? ইয়েস, এটা উদাহরণ হচ্ছে গিয়ে আরবি। আমরা যে আরবি পড়ি, যে ওই আরবি এবং উর্দু লিপি। ঠিক আছে, উত্তর পশ্চিম ভারতে এই লিপি প্রচলিত। ওকে, এখন আমরা দেখব বাংলা ভাষার উদ্ভব, বিকাশ এবং ইতিহাস। এটা খুবই মজার ভাবে আপনাদের এটা পড়াবো। ভালো করে মনোযোগ সহকারে সাউন্ড বাড়িয়ে দেখবেন। একটা গল্পের মাধ্যমে আমরা এটা পড়বো। ঠিক আছে, দেখবেন একদম ইজি, জীবনে ভুলবেন না। গল্পটা হচ্ছে গিয়ে ইসভা নামে একটা মেয়ে ছিল, সে হচ্ছে গিয়ে ইউরোপের মেয়ে, অনেক আধুনিক মেয়ে। সো তার প্রকৃত মাকে সে খুঁজতে বাংলাদেশে আসে। তার প্রকৃত মাকে বা মাগোকে খুঁজতে সে বাংলাদেশে আসে। এই বাংলাদেশের অপরূপ
মানে অপরূপ বাংলাদেশ দেখে সে মানে বুঝে যে তার প্রকৃত মা আসলে বাংলা ভাষা। তার মানে আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে ইসভা নামে একটি ইউরোপের মেয়ে আছে, সে তার প্রকৃত মাকে খুঁজতে যখন অপরূপ বাংলাদেশে বা বঙ্গে আসে তখন বাংলাকে সে খুঁজে পায় বাংলা ভাষা রূপে। তাহলে এখান থেকে আসলে গল্পটার মিনিং কি? ডান দিকে তাকান আবার সবাই। ই দিয়ে হচ্ছে গিয়ে ইন্দো ইউরোপীয়, ক্লিয়ার? ই দিয়ে হচ্ছে গিয়ে ইন্দো ইউরোপীয়, এটা হচ্ছে গিয়ে ভাষা বংশ। যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা বংশ থেকে এসেছে, বলবেন ইন্দো ইউরোপীয়। এরপরে নেক্সট শতম কেন্তম, ওই যে ইসভার স, তার মানে আমরা কই যাব এখন? শতমে। কেন্তমে আমাদের কোনো কাজ আছে? নাই। তাহলে যদি বলে বাংলা ভাষার উদ্ভব কয়টি শাখা থেকে এসেছে? দুটি, শতম কেন্তম। কোন শাখা থেকে এসেছে? শতম। শতমে কি কি আছে দেখেন, আরবীয়, মিশরীয়, ইরানীয়। তাহলে ভাই এই যে ভাটা ইসভা, এই ভাটা হচ্ছে কি ভারতীয়। তার মানে এই ভারতীয় থেকে আমরা এখন আগাবো, কই আগাবো? ভারতীয় আর্য। ভারতীয় থেকে গেছে হচ্ছে কি ভারতীয় আর্যতে। এই আর্য থেকে কই কই গেছে? একটা হচ্ছে কি লিখিত হয়েছে, একটা হচ্ছে কি মৌখিক। লিখিতকে বলা হয় সংস্কৃত, মৌখিককে বলা হয় প্রাকৃত। এই তাহলে যদি বলে যে বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে এসেছে, বলবেন প্রাকৃত ভাষা থেকে। ওই যে প্রকৃত বলেছি যে, ওই প্রকৃত মানে ধরে নেন প্রাকৃত ভাষা। তার মানে কয়েকটা কোশ্চেন কিন্তু আমরা পেয়ে গেলাম যে কোন ভাষা বংশ থেকে এসেছে বাংলা ভাষা? ইন্দো ইউরোপীয়। কোন শাখা থেকে আসছে? শতম শাখা। কোন ভাষা থেকে আসছে? প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা থেকে দুইটা প্রকারভেদ বের হয়েছে, একটা হচ্ছে গিয়ে গৌড়ীয়, একটা হচ্ছে গিয়ে মাগধী। এখন আমরা কোনটায় যাব ভাই? একটা মা আছে, একটা গো আছে। মা গো, কোথায় যাব গো? দেখেন, গৌড়ীয় হচ্ছে গিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা গৌড়ীয় প্রাকৃত থেকে এসেছে, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষা প্রাকৃত মাগধী থেকে এসেছে। ক্লিয়ার? এখন ভাই এই দুইজনের মিলিত ঝগড়াঝাটি মিলিয়ে একটা বিকৃত রূপ আসছে, সেটার নাম হচ্ছে অপভ্রংশ। ওই যে অপরূপ বঙ্গ, অপরূপ, সে অপরূপ থেকে অপভ্রংশ। তাহলে ভাই এই অপভ্রংশ থেকে কি হয়েছে? এই অপভ্রংশ থেকে একটা রূপ এসেছে, সেটার নাম হচ্ছে বঙ্গকামরূপী। ওই যে বঙ্গ বাংলাদেশে, তো বঙ্গকামরূপীর থেকে কি আসছে এখন? সরাসরি কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে, তখন কি বলবেন? বঙ্গকামরূপী থেকে। প্রাকৃত থেকে দিয়ে আসেন না, জিরো পাবেন। সরাসরি কোন ভাষা, যদি বলে কোন ভাষা তাহলে প্রাকৃত, আর যদি বলে সরাসরি কোন ভাষা তাহলে বঙ্গকামরূপী। বাংলা এবং অসমিয়া, অসমিয়া বাংলার কিন্তু প্রায় মিল আছে একটা। আমাদের অসমিয়াতে কিন্তু একটা যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কি হয়েছে? অনুদিত হয়েছে, মনে রাখেন। তো এই গল্পটা আপনারা আবার বাসায় দেখে নেবেন। ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা খুব শর্টকাটে একটা পড়ব, মনে রাখেন কিন্তু। আর এগুলো কিন্তু নিজেদের কাছে রাখবেন, সবার কাছে শেয়ার করবেন না। দিস ইজ কম্পিটিটিভ ফিল্ড। পোস্ট হচ্ছে গিয়ে 200 পোস্টের জন্য 2 লাখ পরীক্ষার্থী, সো বি কেয়ারফুল। অর্ধবাস, ভাই অর্ধবাস বলতে আপনি আমাদের কি ধরনের বাস দিতে চাচ্ছেন রাহাত ভাই? না, আমি আপনাদের কোনো ধরনের বাস দিতে চাচ্ছি না। এই অর্ধবাস দিয়ে আমি আপনাদের পড়াবো। দেখেন, অ দিয়ে হচ্ছে গিয়ে অর্থতত্ত্ব, ধ দিয়ে হচ্ছে গিয়ে ধ্বনিতত্ত্ব, ব দিয়ে হচ্ছে গিয়ে বাক্যতত্ত্ব বা পদক্রম। মনে রাখেন, বাক্যতত্ত্ব বা পদক্রম। স দিয়ে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তাহলে অ দিয়ে অর্থতত্ত্ব, ধ দিয়ে ধ্বনিতত্ত্ব, বা দিয়ে বাক্যতত্ত্ব বা পদক্রম, স দিয়ে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এখন রূপতত্ত্ব কি? তার মানে রূপতত্ত্ব হচ্ছে শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ, এজন্য রূপতত্ত্ব। মনে রাখেন রূপতত্ত্ব কোনটা, রূপতত্ত্ব কোনটা, এটা যখন ভাবতে থাকবেন তখন মনে রাখবেন যে রূপ হচ্ছে গিয়ে শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয়, তখনই বুঝে নেবেন হ্যাঁ এটা মনে শব্দতত্ত্ব। বাক্যতত্ত্ব বা পদক্রম, পদের সুশৃঙ্খল বিন্যাসকেই কি বলে? পদক্রম। সরি, বাক্য আর পদ প্রায় কিন্তু, বা প্রায় মানে কি দুইটাই কিন্তু একদম, পদ কোনটা যে সুশৃঙ্খলকে পদক্রম বলে,
পদ বাক্য একই সাথে দেখে বাক্যতত্ত্ব বা পদক্রম। ঠিক আছে, অর্থতত্ত্ব দেখেন, অর্থতত্ত্ব কোনগুলো আমরা কিভাবে মুখস্থ করব? অনেক বইয়ে অনেক রকম ভাবে আছে ভাই, কোনটা ছেড়ে কোনটা পড়বো? একমাত্র রাহাত ভাই ভরসা, দেখি আসেন। অর্থতত্ত্ব যেখানে থ রেপ থাকবে সেটাই অর্থতত্ত্ব। যেমন বিপরীতার্থক, সমার্থক, গৌণার্থক, মুখ্যার্থক, শব্দার্থক, শব্দ রথ ইত্যাদি, এগুলা যেখানে থাকবে সেটাই হচ্ছে গিয়ে অর্থ যেটা থাকবে সেটাই অর্থতত্ত্ব। ধ্বনি তত্ত্ব, যে সকল শব্দের ধ্বনি কথাটি থাকবে, যেমন ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, ধ্বনির মিলন, ওই যে সন্ধি বলবে কিন্তু আসলে সন্ধি মানে কি? ধ্বনির মিলন। সো ওখানে ধ্বনি আছে এজন্য এটা ধ্বনির মিলন। নত্যবিধান, সত্যবিধান এখানেও কিন্তু এগুলো কিন্তু ধ্বনি রিলেটেড, মানে যে মানে বর্ণ রিলেটেড, এই জন্য আর কি এটা মানে ধ্বনিতত্ত্ব মনে রাখবেন। ঠিক আছে, নত্যবিধি, সত্যবিধি, এগুলো কিন্তু ধ্বনি, এই যেভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, বাক্যতত্ত্ব বা পদক্রম, যে সকল শব্দে বাক্য কথাটি থাকবে, যেমন জবার বাবার একটাই উক্তি, এভাবে মনে রাখবেন। কি ভাই জবার বাবার একটাই উক্তি? জবার বাবা কই থেকে পাইলেন এগুলো? জবার বাবার একটাই উক্তি মানে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, জবার বাবার একটাই উক্তি। আর বাক্য বা বাচ্য, বা দিয়ে এটা যে আসলে জ দিয়ে হচ্ছে গিয়ে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, বা দিয়ে হচ্ছে গিয়ে বাক্য বা বাচ্য, আর আরেকটা বাবার বা দিয়ে হচ্ছে গিয়ে বাগধারা, এবং ক দিয়ে হচ্ছে গিয়ে বাক্য সংকোচন, বাবার বা একটা বাগধারা আর একটা বা হচ্ছে গিয়ে বাক্য সংকোচন। আর একটাই উক্তি মানে এক মানে হচ্ছে এক কথায় প্রকাশ। এখানে আর কি এই যে এই সাইনগুলো একটু উলটপালট হয়েছে, আপনারা বুঝে নিন। জ দিয়ে হচ্ছে গিয়ে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন, বা দিয়ে হচ্ছে গিয়ে বাক্য বাচ্য, র দিয়ে কিছু নাই, বা দিয়ে বাবার বা দিয়ে হচ্ছে গিয়ে বাগধারা, আর একটা বা দিয়ে বাক্য সংকোচন, একটা এক দিয়ে হচ্ছে গিয়ে এক কথায় প্রকাশ। সো আর কি যেগুলো আর কি মুখস্থ করার বিষয় ম্যাক্সিমাম, সেগুলো আর কি বাক্যতত্ত্বে আছে। তাহলে শব্দতত্ত্ব, আচ্ছা উক্তি দিয়ে মানে উক্তিও আছে। ঠিক আছে, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এটা ভাই অনেক কিছু, এটা পড়বো কেমনে স্যার? ভাই বাকি যা আছে সবই শব্দতত্ত্ব, আগে শুধু এই তিনটা পড়েন। এই তিনটা বাদে পরীক্ষা যেটা আসবে চোখ বন্ধ করে শব্দতত্ত্ব লিখে দিয়ে আসবেন, সকল দায় দায়িত্ব আমার। আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই টিউটোরিয়াল দেখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই।